ইউরোপের বাজারে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম 4 মাসে রফতানি কমেছে 19% বেশি, যেখানে চীনের প্রায় 5 আর ভিয়েতনামের কমেছে 7%। ইউরোস্ট্যাটের তথ্য বলছে রফতানির পাশাপাশি কমেছে বাংলাদেশি পোশাকের গড় দামও। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিউএস টেক্স নিটওয়্যারের চেয়ারম্যান শাফায়েতুল্লাহ রহমত। জনাব শাফায়েতুল্লাহ, আপনাকে সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। অবশ্যই স্বাগত জানাচ্ছি সময় টিভি এবং সময় টিভির দর্শকদের। জি, আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনটি দেখছিলাম যে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে গেছে, একটি ধাক্কা খেয়েছে। প্রধান কারণ কি আপনার কি মনে হয়? ইউরোপের বাজারে যে জিনিসটা আপনি বললেন, সর্বপ্রথম হচ্ছে সারা পৃথিবীতে যে একটি যুদ্ধ অবস্থা চলছে, এই যুদ্ধ অবস্থাতে মানুষের ক্রয় ক্ষমতাটা অনেক অংশেই কমে গিয়েছে। ইউরোপে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আগে যেই পোশাক একজন মানুষ যে পোশাকটা ক্রয় করতেন সপ্তাহে বা মাসে 2টি পোশাক যদি তার ক্রয় প্রবণতা ছিল, সেটি চলে আসছে একে। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে আমাদের বাজারের কথা যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটা হয়েছে, চীন তার সক্ষমতার যেখানে আপনার তারা কাঁচামাল রপ্তানি করছে, তাদের কাছ থেকে পণ্য ক্রয় করে আমরা উৎপাদন করছি, আমরা উৎপাদন করার পর আমরা ইউরোপের বাজারে আমরা সেটা পাঠাচ্ছি, যার ফলশ্রুতিতে চীন অথবা ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের পণ্যের মূল্যটা একটু বেশি। সেই ক্ষেত্রে আমরা চীনা বা বর্তমান যে ইউরোপিয়ান মার্কেট, সেই মার্কেটে আমাদের যেভাবে আমাদের যে সাপ্লাইটা হচ্ছিল সেই জিনিসটা এখন হচ্ছে না। আমাদের যারা কম্পিটিটর দেশগুলো আছে, চীন, ভিয়েতনাম, তারা আসলে কোন কোন বিষয়ে সুবিধা পাচ্ছে বলে তারা এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে পড়ছি? চীনের ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরে বাংলাদেশে আপনি যদি দেখেন যে আমরা যে উৎপাদনটা করি র ম্যাটেরিয়ালসটা, আমাদের এই কাঁচা পণ্য উৎপাদনের 85%ই নিট ফেব্রিক্সের 85% আমাদের বাংলাদেশে উৎপাদন হয়। কিন্তু আমরা যখন স্পেন্ডেক্স সহ অন্যান্য বিশেষায়িত যে আমাদের পণ্যগুলোর কথা যদি আমরা বলি, সেটা আমরা সম্পূর্ণই আমদানি নির্ভর। আমরা এই পণ্যটা আমদানি করি মূলত কিন্তু চীন থেকে। আমদানি নির্ভর আপনার রপ্তানিতে যেই প্রফিটেবল বিজনেসটা থাকার কথা, সেটি আমাদের ক্ষেত্রে থাকতেছে না। সেই বিধায় আমরা বিশ্ববাজারে চীনের সাথে প্রতিযোগিতামূলক বাজারে দরে আমরা পেরে উঠছি না। জি, আমাদের অর্ডারের ক্ষেত্রে অর্ডার কমছে, আয় কমছে একের সাথে, নাকি অর্ডার ঠিক আছে আয় কমছে? কোন জিনিসটা দাম ভিত্তিক যে মূল্যায়নটা আমাদের বিশ্ববাজারে, আপনি জানেন যে প্রতিনিয়তই বায়াররা আমাদেরকে প্রেশারাইজ করতেছে মূল্য কমানোর জন্য। আচ্ছা, সেইখানে আমরা আমাদের বাজার ধরে রেখেছি, অর্থাৎ উৎপাদিত পণ্যের সংখ্যা হিসাবে ঠিক আছে, কিন্তু মূল যে পণ্যের দাম কমে আসতেছে। সেই জন্যেই আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে আমরা আগের তুলনায় আমাদের রপ্তানি আয় কমে গিয়েছে। সেক্ষেত্রে উত্তরণের উপায় আসলে কি হতে পারে? উত্তরের উপায় যদি বলতে যাই, আমাদের যে জিনিসটি করতে হবে সর্বাগ্রে হচ্ছে আমাদের বাংলাদেশে বিশেষায়িত যে গার্মেন্টস পণ্যগুলো, আমরা বিশেষ করে আমরা বেসিক পোলো টি শার্ট বা সাধারণ পণ্য তৈরিতে আমরা খুব বেশি মাত্রায় মনোযোগী। আমাদের করতে হবে এখন বিশেষায়িত যে পণ্যগুলো আছে, স্পোর্টস ওয়্যার সহ অন্যান্য সময়ভিত্তিক যে পোশাকগুলো, সেই উৎপাদনে আমাদেরকে নজর দিতে হবে এবং আমাদের বাংলাদেশে আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের কাঁচা মালটা যেন আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি, সেই দিক প্রতি বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। পোশাকে বৈচিত্র্যময়তা আনার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন। আরেকটি বিষয় আমরা বলতে চাচ্ছি যে এই যে সমস্যাটা এখন হচ্ছে, এই সমস্যাটা কি সাময়িক নাকি দীর্ঘস্থায়ী কোনো প্রভাবের আশঙ্কা? আসলে আপনি যে তথ্যটি আমরা দেখলাম সেটি হচ্ছে গত 4 মাসের তথ্য। আমি বিশ্বাস করতে চাই এটা সাময়িক, কারণ আপনি জানেন যে চলমান রাজনৈতিক যে প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশের, সেই প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের আস্থা হারিয়েছিলেন। সেই আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু বর্তমান সরকারের। সরকার যদি আস্থা ফিরিয়ে আনতে পারে, একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারে, অবশ্যই বিদেশিরা আবার বাংলাদেশে আসবে, বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করবে এবং আমরা যারা বাংলাদেশে আছি এই পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত, আমার থেকে যদি বিদ্যুৎ, গ্যাস সহ প্রয়োজনীয় যে রসদগুলো, সেগুলো যদি তারা নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে সরবরাহ করতে পারে, অবশ্যই বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনীতি এবং গার্মেন্টস শিল্প পুনরায় ঘুরে দাঁড়াবে। আমি বিশ্বাস করি। একটা বিষয় সবসময় বলা হয় যে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্প অনেক সময় মুখ থুবড়ে পড়তে হয়। এই সংকটটা আসলে এই মুহূর্তে কতটা বাধা দিচ্ছে? আপনি যদি এই কথা বলতে চান, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। আপনার গাজীপুর কেন্দ্রিক বা আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যে এলাকায়, সবগুলো কিন্তু পল্লী বিদ্যুতের আওতায়। আমরা যখন একটি পণ্যের দ্রব্য মূল্যটা আমরা নির্ধারণ করি, তখন আমাদের একটা মাথায় থাকে যে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা জেনারেটরের তেলের একটা দাম আমরা ধরে নিই মাথা পিছু ব্যয়ের পিছনে। বাট দেখা যাচ্ছে যে 12 থেকে 14 ঘন্টায় বিদ্যুৎ ছাড়া আমাদেরকে থাকতে হচ্ছে, যার ফলে উৎপাদন ব্যয় কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সমসাময়িক অন্যান্য দেশের সাথে আমরা কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি না। সেক্ষেত্রে শ্রমিকের উপর, আপনাদের মালিক পক্ষের উপরে যেমন প্রভাব পড়ছে, শ্রমিকদের উপরেও তো প্রভাব পড়ছে। শ্রমিকদের উপর প্রভাব পড়াটাই স্বাভাবিক, কারণ যখনই আপনার মালিক পক্ষের উপর প্রভাব পড়বে এবং মালিক যদি তার নিয়মিতভাবে ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারে, যে প্রভাবটা ব্যাংকিং খাত থেকে আমাদের উপর পড়বে, আমরা যদি ঝুঁকিগ্রস্ত হই, শ্রমিক স্বভাবতই তার চাকরিচ্যুত হবে বা
তাদের চাকরির ক্ষেত্রটা তারা হারাবে। যে কিছুক্ষণ আগে জ্বালানির বিষয়ে আমরা কথা বলছিলাম, যে যখন থেকে জ্বালানি সংকট বাংলাদেশে শুরু হয়েছে, কলকারখানাগুলোতে প্রভাব পড়তে শুরু করেছে। নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি আলোচনায় বারবার এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী যখন কিছুদিন আগে চীন সফরে গেলেন, তখন ওই বিষয়টি এসেছে যে কলকারখানাগুলোকে এগিয়ে নিতে। সেই ক্ষেত্রে কলকারখানাগুলো, গার্মেন্টস শিল্পগুলো আসলে কি ভূমিকা রাখতে পারে, বা এই সুযোগটি আসলে কতটা উপকার করতে পারে? দেখেন, আমাদের বাংলাদেশে যে জিনিসটা হয় কি, বিশ্ববাজারে অর্থাৎ ইউরোপ বা আমেরিকা, আপনি যে বাইরের কথা বলবেন, তারা বাংলাদেশে অনেকগুলো সার্টিফিকেশন চায়। যে সার্টিফিকেশনগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু তারা চেয়ে বেড়ায় আমাদের কাছ থেকে নানাবিধ সুবিধা তারা নেয়ার জন্য। নবায়নযোগ্য যে জ্বালানির কথাটি বললেন, এটি তার মধ্যে একটি অন্যতম একটি ক্ষেত্র। এখন আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কথা বলি, যে গার্মেন্টসগুলো আমরা কতটুকু প্রস্তুত, আমাদের তো নির্দিষ্ট একটি ছোট্ট পরিসীমার মধ্যে কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলো, বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো কিন্তু আশেপাশে বৃহৎ আকারে জায়গা নেই যে আমরা নিজেদের আপনার এই নবায়নযোগ্য জ্বালানির জন্য আমরা সোলার প্যানেলটা আমরা বসাবো। যার ফলশ্রুতিতে প্রত্যেকটা ফ্যাক্টরির ছাদে কিন্তু সীমিত পরিসরে এই সোলার প্যানেলটা বসানো আছে, যার থেকে একেবারেই নগণ্য পরিমাণ বিদ্যুতের সাপোর্টটা আমরা পাই। আমাদের এই সাপোর্টটা আরও অনেক বেশি দরকার। আমরা জাতীয় গ্রিড থেকে আমরা সেই সাপোর্টটা প্রত্যাশা করি। সেক্ষেত্রে বড় পরিসরে কি করা যেতে পারে? আপনার পরামর্শ কি সরকারের? বড় পরিসরে সরকার তাদের যে এই জমিগুলো আছে, আপনার উর্বর জমি, অর্থাৎ যেখানে চাষাবাদ হচ্ছে না, চাষাবাদবিহীন নদীর পাড়ের জায়গাটা বা খাস জমিগুলোতে যদি আমাদের এর আওতায় নিয়ে আসে, যেভাবে আমরা চীনে দেখতে পেয়েছি, বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পেয়েছি, সেটা যদি আমাদের জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয় এবং সেইটি থেকে গার্মেন্টস সেক্টরটাকে, অর্থাৎ শুধু গার্মেন্টস না, আমি বলবো কলকারখানাগুলো যেগুলো উৎপাদনমুখী, সেখানে যদি এই বিদ্যুতের সরবরাহটা নির্বিঘ্নে করা যায়, তাহলে অবশ্যই আমাদের গার্মেন্টস সেক্টর সহ সকল সেক্টরে আমরা ঘুরে দাঁড়াতে পারবো বলে আমি বিশ্বাস করি। কিছুক্ষণ আগে আরেকটি কথা বলছিলেন যে চীন, ভিয়েতনাম আমাদের যারা প্রধান প্রতিযোগী, তাদের কাঁচামাল উৎপাদনের যে সক্ষমতা, সেই তুলনায় আমাদের কম বলে আমাদের খরচটা বাড়ছে। কাঁচামাল উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিতেও কি পরামর্শ থাকবে? কাঁচামাল উৎপাদনের সক্ষমতার জন্য সর্বাগ্রে সরকারের যে বললাম যে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ প্রয়োজন। আমাদের বাংলাদেশে যে সকল ব্যবসায়ীরা বর্তমানে রয়েছেন, তারা এই বৃহৎ পরিসরে বিনিয়োগ করে আসলে এই পণ্য উৎপাদনের মতো অবস্থায় এখনো নেই। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমি একটি কথা যোগ করতে চাই, সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টরের সাপোর্ট ছাড়া কিন্তু একটা গার্মেন্টস ব্যবসায়ী বা যে কোনো উৎপাদনমুখী শিল্প ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আমাদের দেশে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে একেবারে নিচের লেভেলে, অর্থাৎ ক্ষুদ্র পরিসরের যারা ব্যবসায়ী, তারা কিন্তু বিভিন্ন ব্যাংকের ম্যানেজারের দরজা পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে না। ব্যাংকগুলো যে জিনিসটি দেখতে চায়, তারা যেই তথ্য প্রমাণগুলো চায় ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের জন্য, সেগুলো আমরা পরিপূর্ণভাবে দেওয়ার পরেও কিন্তু ব্যাংক থেকে সেই সাপোর্টটা আমরা পাই না। যেই সাপোর্টটা নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি, যারা অর্থনৈতিকভাবে অর্থ লোপাটের চিন্তা করছে, তাদেরকে কিন্তু ব্যাংক সাপোর্ট করেছে। যারা সত্যিকারের বিনিয়োগকারী, সত্যিকারের ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসা করতে চায়, ব্যাংক তাদেরকে সেভাবে সাপোর্টটা করতে পারেনি। সেক্ষেত্রে কি কি নীতিগত সহায়তা প্রত্যাশা করেন? আমরা নীতিগত সহায়তা প্রত্যাশা করি। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং ব্যাংকিং সেক্টর সহ এই গার্মেন্টসের উৎপাদন খাতে যারা সম্পৃক্ত, সকলের কাছে বলবো, একটি নির্বিঘ্ন পরিবেশ তৈরি করুন। অর্থনৈতিক প্রবৃদ্ধি আনয়নের জন্যে ব্যাংকে বলুন আমাদেরকে সঠিকভাবে সহযোগিতা করার জন্য। সরকার যদি IMF-এর লোন আনার জন্য যদি নানাবিধ শর্ত তাদেরকে পূরণ করতে গিয়ে যে পরিমাণ প্রেশারাইজ তারা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু আমরা তার চেয়ে বেশি প্রেশারাইজড হই ব্যাংক থেকে। সেই ক্ষেত্রটা যেন যত দ্রুত সম্ভব, যতটা নির্বিঘ্ন করা যায়, সেটা যদি করা যায়, আমি বিশ্বাস করি যে গার্মেন্টস শিল্প সহ সকল কারখানা আবার ঘুরে দাঁড়াবে। যারা বর্তমানে চাকরিচ্যুত হয়েছে এবং নতুন যে চাকরির বাজারের কথা বলা হচ্ছে, সব কিছুই সম্ভব। জি, আপনি যেমনটা বললেন যে এই হিসেবটা আমরা প্রতিবেদনে দেখলাম, সেটা গত 4 মাসের, যেটা সাময়িক আপনিও প্রত্যাশা করছেন। সামনের সময়টাতে, এই বছরের বাকি সময়টাতে রপ্তানি আয় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটা? বাকি সময়টাতে রপ্তানি যে বিষয়টা আপনি বললেন, এখন একটি নির্বাচিত সরকার এসেছে, স্বভাবতই পৃথিবীর সর্বত্রই নির্বাচিত সরকারের উপর বিনিয়োগের আস্থাটা অনেকটাই বৃদ্ধি পায়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বিদেশ সফর করেছেন, বিনিয়োগের কথাও বলেছেন। বিশ্ববাজারে বাংলাদেশের একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তুলে ধরার চেষ্টা করছেন। এই জিনিসটা যদি তুলে ধরা যায়, তাহলে ইউরোপ এবং আমেরিকার যে বাজার, তারা আমাদের উপর আবার তাদের সেই আস্থাটা ফিরে পাবেন। আমরাও সঠিক সময়ে পণ্য রপ্তানি করতে পারবো। আর সঠিক সময় এবং গুণগত মান যদি নিশ্চিত করতে পারি এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের এই খাতটা পুনরায় আবারও আমরা শীর্ষে নিয়ে যেতে সক্ষম হব। যে যেমনটা রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কথা বলছিলেন, যেই অস্থিতিশীল পরিস্থিতির জন্য যেই ধাক্কাটা খেয়েছিল, সেই ধাক্কাটা কতটা কাটিয়ে উঠতে পেরেছে এখন পর্যন্ত নতুন সরকারের সময়? দেখেন, একটি ভূমিকম্প সংঘটিত হয় কয়েকটা সেকেন্ডের জন্য, কিন্তু আমরা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করি দীর্ঘমেয়াদী। ঠিক তেমনি আমাদের যে রাজনৈতিক অস্থিরতার কারণে যে ধাক্কাটি আমাদের উপর গিয়েছে, সেটিকে আমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের সময়ের প্রয়োজন হবে, পরিবেশ প্রয়োজন হবে। সময় এবং পরিবেশ, এই দুটি সমন্বয় যখন
সংগঠিত হবে এবং আমরা যখন ভালো পণ্য তাদেরকে উপহার হিসেবে দিতে পারবো, পুনরায় আবার এই বাজার আমাদের দখলে চলে আসবে। জি, পণ্যের বৈচিত্র্যময়তার কথা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম। এখন পর্যন্ত আমাদের পণ্যের বৈচিত্র্যময়তা কেমন আছে এবং কোন কোন ধরনের বৈচিত্র্যময়তা পণ্যের আছে? বৈচিত্র্যময়তার কথা যে কথাটি বলছিলেন, আমি প্রতিবেদনও দেখছিলাম, আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা বেসিক পোলো টি শার্ট বা বেসিক টি শার্ট, বেসিক পণ্যের উপর আমরা নির্ভরশীল, কিন্তু এখন প্রযুক্তি নির্ভর পণ্যটা অনেক বেশি। স্পেন্ডেক্স, আপনি স্পোর্টস ওয়্যারগুলো আপনি দেখবেন যে যেন বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার পরপরই যেন শুকিয়ে যায়। এই জাতীয় যে ফেব্রিক্সগুলো আছে, এই ফেব্রিক্সগুলোর উপরে কিন্তু আমাদের বাংলাদেশের বিশেষায়িত কোনো ফ্যাক্টরি নাই। আচ্ছা, যে কারণে বিশ্ব বাজার যখন বৈচিত্র্যতার দিকে ঘুরছে, জলবায়ু পরিবর্তন সহ নানাবিধ কারণে পোশাকের বৈচিত্র্যতা চলে এসেছে। এখন সেই বাজারটি দখলের জন্য কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত নয়, যার ফলশ্রুতিতে সেই বাজারটা চলে যাচ্ছে ভিয়েতনাম বা চীনের কাছে। আর যে কথাটি আমি আগেই বলছিলাম যে চীন থেকে পণ্য আমদানি করে আমরা কাঁচা পণ্য আমদানি করে আমরা উৎপাদন করছি, যার ফলে চীনের সাথে আমরা যে দাম, আমাদের শ্রমবাজার কিছুটা নিম্নমুখী বা আমাদের শ্রমিক বান্ধব বিধায় আমরা কিন্তু টিকে থাকতে পারছি। আমাদের শ্রমিকের মজুরি যদি বেশি হতো, আমাদের মনে হয় না যে বাংলাদেশে গার্মেন্টস শিল্প এইভাবে রাইজ করা সম্ভব ছিল। জি, আপনি যেই কথাটি বললেন যে চীন বা ভিয়েতনাম তারা যেইভাবে সক্ষম, আমরা সেইভাবে সক্ষম না। জলবায়ু থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে কনসার্ন করে ইউরোপ বা অন্যান্য দেশ যেভাবে আমাদের পণ্যটা চায়, আমরা কেন সক্ষম না? সক্ষম হতে আমাদের কি কি দরকার? আর কেন সক্ষম না সেটি হচ্ছে যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে অতি দ্রুত মুনাফা লাভের যে চিন্তাটা, এই জিনিসটা আমাদের মধ্যে ব্যাপকভাবে কাজ করে। আমরা যদি একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি, প্রযুক্তি নির্ভর পরিকল্পনা করি, তাহলে অবশ্যই সম্ভব। আপনি দেখেন একটি সোয়েটার ফ্যাক্টরির কথা যদি বলি, সোয়েটারের যে মেশিনগুলো চায়নাতে উৎপাদিত হচ্ছে, একই কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের মেশিন উৎপাদিত হচ্ছে। আজ এত বছর অবধি বাংলাদেশে এখন পর্যন্ত এইটির যে একটি আপনার বাংলাদেশে কোনো ধরনের কোনো মেশিন কারখানা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল চায়না অর্থনীতির উপরে। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে র ম্যাটেরিয়ালসগুলোর কথা আমরা বলছি, এগুলো বাংলাদেশে যেন উৎপাদন করা যায় সেই দিকটির দিকে নজর রাখতে হবে। সরকারের একটি বিশেষ টিম করে দেওয়া উচিত যারা এই সেক্টরটা নিয়ে বিশেষভাবে কাজ করবে। সেক্ষেত্রে যদি কাঁচামাল উৎপাদনে আমরা জোর দিতে না পারি, বিনিয়োগের সম্ভাবনা সেভাবে না আসে, তাহলে কতটা শঙ্কার মধ্যে থাকবে? অবশ্যই সেটা সংখ্যামে থাকবে। বিনিয়োগ যদি না আসে, পাশাপাশি যদি আমরা বাজারটা, বর্তমান বাজারের যে ট্রেন্ডটা, সেটা যদি আমরা ধরতে না পারি, আমরা অবশ্যই পিছিয়ে যাব। আপনি দেখেন, আমরা রপ্তানিতে শীর্ষে ছিলাম, এখন আমরা তৃতীয় স্থানে চলে আসছি। আমরা নিশ্চয়ই চাইবো না যে আমরা আরও পিছিয়ে পড়ি, সরকারও চাইবে না আমরা পিছিয়ে পড়ি। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই সেক্টরটিকে পুনরায় পুনর্জীবিত করার জন্য এবং আবারও বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ডটিকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার কার্যকরী ভূমিকা নেবে। যে আরেকটা বিষয় আপনি বলছিলেন যে অর্ডার কম না, কিন্তু পণ্যের যে দাম, মূল্য নির্ধারণ সেটি কম। সেই ক্ষেত্রে আমাদের নেগোসিয়েশনের জায়গাটা স্ট্রং করার জন্য কি করা যায়? নেগোসিয়েশনের জায়গাটা স্ট্রং করার জন্য যে বিষয়টা আমি কিন্তু আগে মাঝখানে একটু বলেছিলাম যে আমরা বেসিক পণ্যের উপরে অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল। ভিয়েতনাম কিন্তু আমাদের চেয়ে অনেক কম পণ্য, সংখ্যার দিক থেকে অনেক কম পণ্য তারা রপ্তানি করে, কিন্তু তারা প্রাইস পায় বেশি, আমরা প্রাইস পাচ্ছি কম, শুধুমাত্র আমাদের বেসিকটার কারণে। আর আমাদের মধ্যে যে জিনিসটা হচ্ছে, আমরা বায়ারদের সাথে নেগোশিয়েট করতে পারছি না, এটি আমাদের সম্পূর্ণভাবে ব্যর্থতা, যে আমরা মূল্য নিয়ে তাদের সাথে, সেই ব্যর্থতার কারণটা যদি আপনাকে আমরা ব্যাখ্যা করতে যাই, আমরা কিন্তু সবসময় সময়টা সঠিকভাবে আমরা তাদের রক্ষা করতে পারি না। অর্থাৎ অর্ডার যে লিড টাইমটা তারা দেয়, লিড টাইমটা আমরা সবসময় কনফার্ম করতে পারি না। আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটের অস্থিরতা, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জটিলতা, নানাবিধ কারণে পণ্য আমদানির জন্য একটু যদি যুক্ত করি, আপনাদের তরফ থেকে, ব্যবসায়ীদের তরফ থেকে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ আছে? ব্যবসায়ীদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার যে বিষয়টি বললেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার সরকারের শরণাপন্ন হওয়া ছাড়া আসলে এর বেশি কিছু করার সুযোগ থাকে না। বন্দর তো আর আপনার বিজিএমই, বিকেএমই বা অন্যান্য কলকারখানা যারা জড়িত, তারা তার বন্দর পরিচালনা করবে না, বন্দর পরিচালনার দায়িত্ব সরকারের। সেই ক্ষেত্রে সরকার যতটা আপনার ব্যবসা বান্ধব হবে, অবশ্যই আপনারা পাচ্ছেন, কিংবা হ্যাঁ, সরকারের সহায়তা নিয়ে যে জিনিসটি বললেন যে আপনার নতুন সরকার মাত্র 4টি মাস গিয়েছে, ইতিমধ্যেই বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করার জন্য বিনিয়োগ আনার বিষয়টি সহ বিদেশে রপ্তানির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা তারা আমাদেরকে দিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমরাও প্রত্যাশা করি ইনশাল্লাহ আমরা বিশ্ববাজারে আবারও ঘুরে দাঁড়াবো। একদম শেষ সময় চলে এসেছে, একটু যদি 1 মিনিটের মধ্যে বলতেন যে এই যে সংকট চলছে, এই সংকট কাটাতে ব্যবসায়ী, সরকার সবাই মিলে সমন্বিত কি উদ্যোগ এখন জরুরি ভিত্তিতে নেওয়া দরকার এবং নেওয়া সম্ভব? জরুরি ভিত্তিতে যে জিনিসটি নেওয়া দরকার, আপনি আমাদের এই মুহূর্তে সর্বাগ্রে দরকার যেটি আমরা যে রপ্তানিটা করব, সে রপ্তানিটা নির্বিঘ্ন করা। অর্থাৎ যে অর্ডারগুলো বাংলাদেশে এই মুহূর্তে আছে, সেই মালগুলো যেন আমরা নিশ্চিন্তে ঠিকভাবে দিতে পারি। বিদ্যুৎ এবং গ্যাসের
অর্থাৎ জ্বালানির জ্বালানির যে সাপোর্টটা, এটা নিশ্চয়তা। নিশ্চয়তা যদি আমরা পাই এবং সঠিক সময় যদি আমরা ব্যাংক থেকে আমরা যদি সাপোর্টটা পাই, এলসি সাপোর্টটা যদি আমরা সঠিক মতো সময়ে পাই, তাহলে আমাদের পক্ষে সম্ভব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সময় টিভির সকল দর্শককে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম তৈরি পোশাক খাত নিয়ে। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন কিউএস টেক্স নিটওয়ারের চেয়ারম্যান শাফায়াতুল্লাহ রহমত।